গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দলগুলোর নানা আয়োজন, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান বেগম জিয়ার। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা তারেক রহমানের। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। কোন রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন। বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখার জন্য আমি সকলের প্রতি অনুরোধ। দেশ করতে জুলাই পদযাত্রা, এনসিপির ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সনদ আদায়ের হুঁশিয়ারি। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করাই ছিল গণ অভ্যুত্থানের মূল মন্ত্র। জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। স্বৈরাচার মাথাচাড়া দিলেই বিনাশের ডাক। জুলাই আন্দোলনে ৩ লাখের বেশি গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের। ফেব্রুয়ারি থেকে এপ্রিলে জাতীয় নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা সিইসি সাক্ষাতে ভোট নিয়ে আলোচনা হলেও ঠিক হয়নি দিনক্ষণ। সচল হলো পদ্মা সেতু দুর্নীতির মামলা, ফের অনুসন্ধান শুরু দুদকের। কমিশনের হাতে সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার অনিয়মের তথ্য উপাত্ত, পরামর্শক নিয়োগে মানা হয়নি বিধি। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কাজে লাগাতে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা প্রকাশ করেন। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে দোষারোপ করে কোনো ঐক্যের ডাক সফল হবে না। আহমেদ সালেহিন রিপোর্ট। আমাদের বাবাদের ফেরত পাবো না, আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? বাবার সন্ধানে মেয়ের আকুতি ছুঁয়ে গেছে গোটা উপস্থিতিকে। আমরা কবে তাদের খোঁজ পাবো? বাদ যাননি তারেক রহমানও। শোকের আবহে চোখের পানি ঝরেছে তারও। সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি, আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে। জুলাইয়ের শোক ও স্বৈরাচার পতনের 1 বছরের পূর্তির বিশেষ অনুষ্ঠানে অংশ নেন গণ অভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের 734 জন শহীদ সদস্যের স্বজনরা। যুক্ত হন বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। রাজধানীর শেরেবাংলা নগরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজন করে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতন্ত্রের পথে অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের, যেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেন, বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ তৈরি হয়েছে। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, তাই গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে জানিয়ে বিএনপি নেত্রী বলেন, শহীদ ও গুম খুনের তালিকা প্রকাশ করতে হবে, দ্রুত বিচার করতে হবে হত্যাকারীদের। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সব রাজনৈতিক দলই নির্বাচন চায়, তবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা প্রকাশ করেন তিনি। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। নিত্য নতুন
ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি, এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে। আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে দোষারোপ করে ঐক্যের ডাক সহায়ক নয়। একটা মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না। আমি তাদেরকে দয়া করে অনুরোধ করব যে দয়া করে তারা এই বিষয়গুলো একটু ভালো করে দেখেন যে আমাদের 31 দফায় কি ছিল, এখন কি আছে। এখন আমাদের টিম এই ঐক্যবদ্ধ সংস্কার কমিটির কাছে গিয়ে তারা কি বলছেন, কি মতামত দিয়েছেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো আগামী 5ই আগস্ট পর্যন্ত 36 দিনব্যাপী বিএনপির কর্মসূচি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে নৃশংসতার বিচারের দাবি জানিয়েছেন শহীদ পরিবার ও আহতরা। এছাড়া গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলো বিচার না পাওয়ায় ক্ষোভ জানান। এতে অংশ নিয়ে আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে জামাতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। শাতিলা শারমিনের রিপোর্ট। আমার ছেলে রক্তের বিনিময়ে যারা এই দেশ গড়ছে তারা তো আমাদের খোঁজ এখনই নেয় না, কোনো আমরা বিচার এই পর্যন্ত দেখতে পাই না। আমার ছেলেকে হারিয়ে একেবারে একা নিঃস্ব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, কিন্তু বৈষম্যের শিকার আমরা আহতরা। স্বজন হারানোর বেদনার সঙ্গে ভবিষ্যতের চিন্তায় আতঙ্কিত নির্যাতিত পরিবারগুলো। জাতির আমূল নাড়া দিয়ে যাওয়া গৌরবের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিশেষ আলোচনা সভা জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার আয়োজন করে বিএনপি। জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপির জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যে দীর্ঘ কর্মসূচি, তার প্রথম দিনে দেশজুড়ে এসেছিলেন শহীদ পরিবার এবং আহতরা। তাদের একটাই দাবি, এই নৃশংসতম নির্যাতনের এবং হত্যার বিচারের মুখোমুখি হোক অপরাধীরা। আমি ঢাকার দিকে রওনা দিলাম, আসবো, কিন্তু আসতে পারি নাই। আমার গাড়ি যদি 5 মিনিট চলছে, 10 মিনিট চলছে, আওয়ামী লীগের লোকগুলা ওরা মনে করেন 1 ঘন্টা আধা ঘন্টা করে গাড়ি খাড়া করে দিয়ে দিছে। আমরা দুনিয়াতে বাঁচে থাকতে ওনাদের বিচারটা আমরা একটু দেখে যাই, আমরা আর কিছু চাই না। সকল শহীদের বিচারটা যেন আমরা দেখে যেতে পারি। ছেলে তার প্রিয় ভাবনা। এ সময় উপস্থিত ছিলেন গত 17 বছরে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারগুলো। স্বৈরাচারের পতনের 1 বছর পার হলেও অমানবিক এসব হত্যাকাণ্ডের বিচার না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? দুপুর 2টায় অ্যারেস্ট করেছে, রাত 2টায় ক্রস ফায়ার দিয়েছে। আমার ছেলের বিচার এখন আমি পাই নাই। আমি আপনাদের সবার কাছে আমার ছেলের বিচার প্রার্থনা করি। আলোচনা সভায় যোগ দেন জামাতে ইসলামী, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। নেতারা ডাক দেন ঐক্যের। আগামী দিনের বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ করবে এদেশের রাজনীতিবিদ, এদেশের রাজনৈতিক দলগুলো, এদেশের আপামর জনতা। সংখ্যাগুরু নয়, সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি, সবার জন্য বাংলাদেশ, আমরা সব দল মিলে গড়ব ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিএনপির 36 দিনের 22 ধরনের কর্মসূচি শুরু হয় মঙ্গলবার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। কর্মসূচিতে অংশ নিয়ে দলের শীর্ষ নেতারা বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে অটল থাকার ঘোষণা দেন। জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না জানিয়ে এনসিপি নেতারা বলেন, সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই সনদ আদায় করা হবে। নাজমুল হোসেন রাজুর ছবিতে শাবাব ওয়াসের রিপোর্ট। বছর ঘুরে এলো রক্তাক্ত জুলাই। কোটা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন, অতঃপর 16 বছরের দুঃশাসনের অবসানে বিজয়ের হাসি। আর ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে সে আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সূচনা করল জাতীয় নাগরিক পার্টি। জিয়ারত শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই জুড়ে এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছাতে চায় এনসিপি। এছাড়াও বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপির অটল অবস্থানের কথাও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে।
আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। গণহত্যার বিচার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আবারও নতুন সংবিধান রচনার দাবি জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে সূচনা হলো এনসিপির জুলাই বর্ষপূর্তি কর্মসূচি। মাসব্যাপী সারা দেশে এই কর্মসূচির মাধ্যমে বিচার, সংস্কার ও নতুন বন্দোবস্তের পক্ষে জনমত তৈরি করার প্রত্যয় এনসিপি নেতাদের। পরে পদযাত্রার অংশ হিসেবে গাড়িবহর নিয়ে গাইবান্ধা অভিমুখে রওনা দেয় এনসিপি নেতাকর্মীরা। যাত্রাপথে সংক্ষিপ্ত বিরতি দিয়ে বিভিন্ন জায়গায় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন দলের নেতারা। বিকেলে গাইবান্ধা পৌঁছানোর পর শহীদ মিনার অভিমুখে পদযাত্রা শেষে নেতারা বলেন, মৌলিক সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনে যেতে হবে। ভারত থেকে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাদের। জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে নতুন দেশ গড়ার লক্ষ্যে এনসিপি মাঠে নেমেছে বলেও জানান তারা। 2024 সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। পদযাত্রা শেষে গাইবান্ধা থেকে আবারও রংপুর ফিরে যান এনসিপি নেতাকর্মীরা। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ স্থান পরিদর্শন শেষে রংপুর শহরের শাপলা চত্বর হয়ে মেডিকেল মোড় অভিমুখে পদযাত্রা করেন নেতাকর্মীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, রংপুর। রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করাই ছিল গণ অভ্যুত্থানের মূল মন্ত্র। জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচার মাথাচাড়া দিলেই বিনাশের ডাক দিয়ে তিনি বলেন, আর যেন 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ চলছে। এ সময় ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে শুরু হলো মাসব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচি। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ। এ সময় অতিথিদের সঙ্গে নিয়ে জুলাই অভ্যুত্থানের ঘটনাবহুল দিনলিপি নিয়ে জুলাই ক্যালেন্ডারের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানের ঘটনাবলী নিয়ে প্রদর্শন করা হয় প্রামাণ্য চিত্র। পুলিশ কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জুলাই শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন ডক্টর ইউনূস। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। রক্তের বিনিময়ে পাওয়া দেশ গড়ার এই সুযোগ যেন হারিয়ে না যায়, সেজন্য জনগণকে সচেতন থাকার পাশাপাশি ফ্যাসিবাদের চিহ্ন দেখা মাত্রই তা বিনাশের আহ্বান জানান ডক্টর ইউনূস। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে, এবং সেটা আমরা প্রতি বছর করব। স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। পরে জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তির প্রথম দিন যথাযথ মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে নিজ নিজ জায়গা থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানান দলগুলোর শীর্ষ নেতারা। জামায়াতে ইসলামের নেতারা বলেন, আগামী নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে মানুষ আবারও রাস্তায় নামবে। দ্রুত জুলাই সনদ ঘোষণা ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি করেন এবি পার্টি ও গণ অধিকার পরিষদের নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির প্রথম দিনে নানা উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন রাজনৈতিক দল। গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন রংপুরের জামায়াতে ইসলামের নেতাকর্মীরা।
এদিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পুরানা পল্টনে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান না হয় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত। কারো কারো মনে বেশ সংশয় তৈরি হয়েছে যে কি এই আন্দোলন ব্যর্থ হয়ে গেল কিনা। আগামী নির্বাচন সুস্থ হইতে হবে, সঠিক হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, লেভেল প্লেইং ফিল্ড পূর্বান্নেই এটাকে নির্ধারণ করতে হবে, নিশ্চিত করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে দ্রুতই জুলাই সনদ ঘোষণার আহ্বান জানান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। জুলাই শহীদদের ভুলে গেলে আমাদের তো অস্তিত্বই থাকবে না, জাতি হিসেবে আমরা অস্তিত্বহীন হয়ে পড়ব। নতুন এক বাংলাদেশের রূপান্তরের পক্ষে আমরা সাধারণ জনতার জোটে আমরা বিশ্বাসী। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণহত্যার বিচারে জোর দেন। বলেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে রাষ্ট্র সংস্কারের জন্য অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করা প্রয়োজন। এই জুলাইকে মানুষকে ভুলতে দেওয়া যাবে না। জুলাই বিভাজন নয়, জুলাই আমাদের ঐক্যের প্রতীক। গত 1 বছরের সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানোদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বিশেষ দোয়ার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা পুরো জুলাই যাত্রা ছিল চরম উৎকণ্ঠা, আতঙ্ক আর দৃপ্ত সাহসের নাম, যেটির ইতি ঘটে 5 আগস্ট। বাংলার আপামর ছাত্র জনতার কাছে যে দিনটি ৩৬ জুলাই নামে পরিচিত। আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়করা বলছেন, জুলাইয়ের মাঝামাঝিতে রংপুরে আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় রাজনৈতিক আন্দোলনে। হাসান ওয়ালির প্রতিবেদন। ২০১৮ সালে সরকার কর্তৃক জারিকৃত সার্কুলারকে ২৪ সালের ৫ জুন অবৈধ ঘোষণা করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। এরপরই ৫৬% কোটা বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হতে থাকেন শিক্ষার্থীরা। ২৪ দিনের বিরতির পর ১ জুলাই কোটা বাতিলের নির্বাহী আদেশের দাবিতে শুরু হয় আন্দোলন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বলা চলে, অহিংস একটি আন্দোলনকে বিক্ষুব্ধ করে শেখ হাসিনা নিজেই। আন্দোলনের এ পর্যায়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ। বুলেট উপেক্ষা করে ঝাঁকে ঝাঁকে মুক্তিমুখীন জনতা নেমে আসেন রাজপথে। ৩ আগস্ট শহীদ মিনারে ১ দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম। ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনে ১৫০০০-এর বেশি মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। শুরু হয় নতুন ইতিহাস। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ বলছেন, ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার পতন। আমাদের কাছে সবসময় স্বপ্ন ছিল কোনো একটা সুযোগ আসলে অবশ্যই শেখ হাসিনার পতনের দিকে আমরা আগাবো। ১৬ তারিখ দিবাগত রাতে যখন ছাত্রলীগকে বিভিন্ন ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হয়, তার মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনার পতনের প্রথম ধাপ শুরু হয়ে যায়। গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মনে করেন, দীর্ঘদিনের দুঃশাসনে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল সাধারণ মানুষের। সামগ্রিকভাবে তখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় এবং আমরা মনে করি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সন্তানদের যখন তারা জীবন দিতে দেখলো, রক্ত দিতে দেখলো, তাদের ভয়টা কেটে গেল এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে রাজপথে নেমে আসে এবং দিন শেষে এটা অভ্যুত্থানের দিকে যায়। তরুণরা যদি জেগে ওঠে। গণঅভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলাম উত্তাল সেই সময়ের স্মৃতিচারণায় বলছেন, জুলাইয়ের অংশীজনদের অনৈক্যের কারণে বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এখনো, তবে হাল ছাড়তে রাজি নন তিনি। আশা করেছিলাম রাজনৈতিক দলগুলা ঐক্যমত থাকবে, সবাই একসাথে এই কাজটা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এজেন্ডাগুলো ভাগ হয়ে যায়, অনৈক্য তৈরি হয়েছে।
ফলে প্রত্যাশা পূরণ হয় নাই। এই যে আমরা বলতেছি জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই বা একটা হতাশা আসলে আছে সবার ভিতরে, এটাই প্রমাণ করে যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা অনেক বড় ছিল। অন্যায় আর অবিচারকে বাংলার মানুষ যে অনন্তকাল ধরে মেনে নেয় না তারই জলজলে উদাহরণ 2024 সালের জুলাই। যে জুলাইয়ের ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক পাটাতনকে নতুন করে নির্মাণের সুযোগ করে দিয়েছে। এখন দেখার বিষয় নতুন বন্দোবস্তের পথে কতটুকু হাঁটতে পারে বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় 95,313 রাউন্ড তাজা বুলেট। শেখ হাসিনার মামলার অভিযোগ গঠনের শুনানিতে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর। পরে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করা হয়। সোমবার হবে পরবর্তী শুনানি। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচারে মঙ্গলবার সকাল 11:30টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এদিন এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর। শুনানিতে তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় 95,313 রাউন্ড তাজা বুলেট। আসামিদের জ্ঞাতসারে এবং তাদের নির্দেশনায় দেশব্যাপী মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। এই ধারাবাহিকতায় নিরস্ত্র ছাত্র জনতার নির্যাতন করা হয়, প্রাণঘাতী অস্ত্র এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়, 25 সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয়। এই আক্রমণে অনেকে স্থায়ীভাবে অন্ধত্ব বরণ সহ চিরতরে পঙ্গু হয়ে যায়। লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ অনুসারে সারা দেশে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে 3,05,311 রাউন্ড গুলি বর্ষণ করা হয়। তার মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগরীতে গুলি বর্ষণ করা হয় 95,313 রাউন্ড। শেখ হাসিনা, কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগতভাবে হত্যাযজ্ঞ চালানো হয় বলেও জানান তাজুল ইসলাম। প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারে নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলছেন, নির্দোষ প্রমাণ করে নজির করতে চান তিনি। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। সর্বোচ্চ চেষ্টা আমার তো থাকবে। এদিনও কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামলার এ পর্যায়ে কোনো বক্তব্য না দেওয়ার কথা ট্রাইব্যুনালকে জানান তার আইনজীবী। আগামী সোমবার এ মামলার বিচারে ফের বসবে ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2018 সালের জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক সিইসি KM নুরুল হুদা। বিকেলে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের খাস কামরায় জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 2 দফা রিমান্ড শেষে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে। বিকেল 5টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের খাস কামরায় শুরু হয় জবানবন্দি গ্রহণ। ম্যাজিস্ট্রেটের কাছে জাতীয় নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ দায়ের করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুরুল হুদা। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তদন্তকারী কর্মকর্তার কাছে তিনি নিজেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়ে ইচ্ছা পোষণ করেন, তার কারণে তাকে আদালতে নিয়ে আসা হয় এবং সেখানে তিনি নিজের স্বইচ্ছায় তিনি তার এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সবকিছু বিষয়ে তিনি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত 22 জুন উত্তরার নিজ বাসভবনে একদল জনতার হামলার শিকার হন সাবেক এই সিসি। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। 2014, 2018 ও 2024 সালে নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ 11 জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেছে বিএনপি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।
স্থানীয় নয়, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতে ভোট নিয়ে আলোচনা হলেও নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক হয়নি। এছাড়া সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট আয়োজনে সরকার এবং ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সিইসি। এদিকে সাবেক 2 সিইসির গ্রেফতারের বিষয়ে মন্তব্য করতে নারাজ এএমএম নাসির উদ্দিন। গেল ২৬ জুন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবনে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরপর অসুস্থতার কারণ দেখিয়ে সরকারি ছুটি সহ 4 দিন পর মঙ্গলবার অফিসে আসেন সিইসি। এরপরই গণমাধ্যমের কৌতূহলের অবসান হয়। দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ছিল নেহাত সৌজন্য সাক্ষাৎ, তবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে বলেও জানান সিইসি। উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কি নাই, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটাকে আমার উদ্দেশ্য ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। জানান, সরকারের কমিটমেন্ট অনুযায়ী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে কাজ করছে ইসি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকার আন্তরিক বলেও জানান নাসির উদ্দিন। আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিয়েছি। 15 ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে, ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবির প্রশ্নে সিইসি বলেন, জোর করে চেয়ারে বসেনি কমিশন। আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নাই তো, আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের প্রথম দিনে নতুন কমিটির আত্মপ্রকাশ হলো অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন কমিটি ঘোষণা করে ইশতেহার তুলে ধরেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। সংস্কারের আগে নির্বাচন করতে চাইলে প্রতিহতের হুঁশিয়ারি দেন নেতারা। পহেলা জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করল অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সংগঠনের নতুন কমিটি। লিয়াজো কমিটি, আর্থিক স্বচ্ছতা তদন্ত এবং জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটি নামে এই 3 কমিটি এগিয়ে নিয়ে যাবে সংগঠন। আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি কমিটি কাজ করবে। কমিটি 15 দিনের মধ্যে প্রতিবেদন জানাবে। ততদিন সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। স্বচ্ছতা তদন্ত কমিটি 15 কার্য দিবসের ভেতর একটি শ্বেতপত্র প্রকাশ করবে এবং এই কমিটি তদন্ত যে কদিন চলমান থাকবে এবং তদন্ত চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। সংগঠনের ইশতেহার পাঠ করেন সভাপতি। প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র প্রকাশ, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করা, আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং বিচারের দাবি জানানো হয়। সংস্কারের আগে নির্বাচন করতে চাইলে প্রতিহতের ঘোষণা দেন সভাপতি রিফাত রশিদ। 90 যে আমরা দেখেছিলাম গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের নীতিমালা দাবি দাওয়া উত্থাপন করে পরবর্তী সংসদে সেটিকে আসলে হাওয়ায় মিলিয়ে দিয়েছিল, উড়িয়ে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। সেই চক্রান্ত আমরা ভণ্ডুল করে দেব এবং গণসার্বভৌমত্বের ভিত্তিতে নতুন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধানের রাজনীতি আমরা বেগবান করব। সংস্কার ব্যতীত জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো প্রকার নির্বাচনের সুযোগ নেই। যদি কেউ নির্বাচন করতে চায়, বাংলাদেশের ছাত্র জনতার রক্তের সাথে তারা বেইমানি করবে এবং আমরা সেটি প্রতিরোধের ঘোষণা দিচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনের খসড়া কমিটি পরে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দিয়ে কার্যক্রম চালানো হবে বলে জানানো হয়। সংস্কার বাস্তবায়নের পথ পদ্ধতি নিশ্চিত করতে হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গায়ের জোরেই পদ্মা সেতু দুর্নীতি মামলায় আসামিদের অব্যাহতি দিয়েছিল তৎকালীন দুর্নীতি দমন কমিশন। এমনটাই দাবি করে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও মামলাটি পরিসমাপ্তি করা হয়। গেল জানুয়ারিতে শুরু হওয়া অনুসন্ধানে এরই মধ্যে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে প্রাথমিকভাবে অনিয়ম দুর্নীতির প্রমাণও মিলেছে। পদ্মা সেতু পরামর্শক নিয়োগের মামলার নিষ্পত্তির দীর্ঘ 1 যুগ পর গেল জানুয়ারিতে তা পুনরায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। গঠন করা হয় উচ্চ পর্যায়ে কমিটি। 2012 সালে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে 7 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা করে দুদক। 2014 সালে অদৃশ্য কারণে মামলাটি পরিসমাপ্তি করে তৎকালীন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশন।
রাজনৈতিক পট পরিবর্তনের পর ফের অনুসন্ধানে মিলতে শুরু করে নানা তথ্য উপাত্ত। ইতোমধ্যে তৎকালীন সেতু সচিব মুশাররফ হোসেন ভূঁইয়া সহ সংশ্লিষ্টদের নথিপত্র এখন দুদকের কবজায়। সংস্থাটির চেয়ারম্যানের দাবি, বেশ কিছু দুর্নীতির তথ্য মিলেছে। পিপিআর পিপিএ অনুসরণ করে আমাদের যে কাজ করার কথা, তাতে আমরা যে মূল্যায়ন কমিটি গঠন করি, সেই কমিটি উদ্দেশ্যমূলকভাবে একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এটাতে আমাদের একটা ম্যানস্টিয়া কিংবা একটা অসৎ উদ্দেশ্য, অপরাধ প্রবণতা এটার মধ্যে থেকে যায়, সেটা প্রমাণিত হয়ে আসে। মামলায় আসামিদের অব্যাহতির পিছনে তৎকালীন কমিশনের দায় আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানান চেয়ারম্যান। মামলার যে বিষয়গুলি, উপাদানগুলি সঠিক থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আদালতে এটার এফআরটি দাখিল করা হয়। এরপরে আমরা এটা পুনরায় বিবেচনা করতে বসি এবং বিবেচনা করে আমাদের মনে হয় যে এটা অনেকটা আমরা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম। আব্দুল মোমিন বলেন, নতুন তদন্তে কারো সংশ্লিষ্টতা মিললে তাদেরও আইনের আওতায় আনা হবে। এর মধ্যে কারো গাফিলতি আমরা পর্যবেক্ষণ করি, সেটাকে আমরা বিবেচনায় আনবো, না আনার কোনো কারণ নেই। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। খুনের বদলে খুন। রাজধানীর কেরানীগঞ্জে 5 মাস আগে মাদক কারবারি কায়সার হত্যার প্রতিশোধ নিতে কামরাঙ্গীর চরের আরেক মাদক কারবারি রকিকে হত্যা করা হয়। এই খুনের সঙ্গে কায়সারের বাবা ও 2 ছেলের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। এর মধ্যে এক ভাই তালেব সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধারণা, মাদক ব্যবসার আধিপত্য নিয়েই রকিকে খুন করা হয়। 23 জুন রাত 12টা 9 মিনিট সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর কামরাঙ্গীর চরের বেড়িবাঁধে মাদক কারবারি মোহাম্মদ রকিকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে 5-6 জন দুর্বৃত্ত। কোপানোর পর পালিয়ে যাওয়ার ফুটেজ ধরা পড়ে আরেক ক্যামেরায়। হাসপাতালে নেয়ার পথে মারা যান রকি। মামলার পর ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্তের পর সোমবার মাদারীপুরের কালকিনি থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনায় জড়িত ছিল 5 থেকে 6 জন। এদের মধ্যে ছুরিকাঘাত করা পলাশ ও আবু তালেবকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েকদিনের অভিযানে ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা থেকে পলাশ এবং তালেব, এই 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছি, পূর্বশত্রুতার কিছুটা বিষয় আছে। পুলিশ বলছে 5 মাস আগে কেরানীগঞ্জে হত্যা করা হয় মাদক কারবারি আবু কায়সারকে। রকিও মাদক কারবারে জড়িত ছিল। পাশাপাশি হত্যাকাণ্ডে কায়সারের বাবা দুলাল, 2 ভাই তালেব ও বক্কর জড়িত। এ কারণে পুলিশের ধারণা, মাদকের আধিপত্য নিয়ে দ্বন্দ্বে খুনের বদলে খুন হয়েছে রকি। এদের মধ্যে যে বিরোধটা, মাদকের কথা যেমন রকির আসছে, আবু কায়সারের বিষয়ে আমাদের কাছে এরকম তথ্য আমরা কিছুটা পেয়েছিলাম। স্থানীয়ভাবে এই বিষয়গুলো জানতে পেরেছি যে একটা বিরোধ তাদের আছে। তাদের অভিযোগটা এরকম কিছুটা আমরা জানতে পারছি। ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। অনুমানটা সত্য মিথ্যা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 2 ভারতীয় নাগরিক নিয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র। পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বামনহাট ইউনিয়নের জায়গিরপাড়া এলাকার বাসিন্দা হিসেবে কিনেছেন বাংলাদেশি সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্ট। বিষয়টি জানাজানির পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরই মধ্যে তদন্ত শুরু করে ওই 2 এনআইডি ব্লক করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। সোহাগ হায়দারের রিপোর্ট। বজেন্দ্রনাথ রায় প্রধান ও ভবেন্দ্রনাথ রায় প্রধান নথি অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার মাগুরমারি গ্রামের বাসিন্দা তারা। অথচ সম্প্রতি তারা বাংলাদেশের নাগরিকত্ব সনদ নিয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বামনহাট ইউনিয়নের জায়গিরপাড়া এলাকা থেকে। কিনেছেন বাংলাদেশি সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্ট। সম্প্রতি তাদের বাংলাদেশি নাগরিকত্ব নেওয়া প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হলে জায়গিরপাড়া এলাকার কোনো বাসিন্দা তাদের চিনতে পারেননি। হিন্দু মুসলমান যারা এখানে আছে সবাইকে চিনি জায়গিরপাড়া। এই পরিবারটাকে তো আমি চিনি না। 80 বছর পর্যন্ত লোক আছে, তারা কোনোদিন বলতে পারতেছে না, ছবিগুলো দেখে বলতে পারতেছে না এরা এই জায়গার মানুষ। আমরা ভোটার তালিকারও কাজ করছি, আমার জানা মতে এই নামে কোনো ব্যক্তি এই এলাকায় নেই। উপজেলা প্রশাসন বলছে, বিষয়টি জানার পর ওই 2 ভারতীয় নাগরিক কিভাবে বাংলাদেশি জন্মসনদ ও ভোটার কার্ড করলো তা নিয়ে তদন্ত চলছে। আর এরই মধ্যে অভিযুক্তদের এনআইডি ব্লক করা হয়েছে বলে জানায় নির্বাচন অফিস। তদন্তে বের হয়ে আসছে, তখন নির্বাচন অফিস তাদের এই ইয়েটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, আপাতত স্থগিত করেছে এবং সকল কার্যক্রম বন্ধ আছে। যেহেতু এটা তদন্তাধীন এবং এখনো সিদ্ধান্ত হয়নি, সে প্রেক্ষিতে বর্তমানে 2টি এনআইডি লক করা আছে। ভারতীয় নাগরিক বাংলাদেশি বাসিন্দা হওয়ার রহস্য উন্মোচনে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব কাদের দেয়া হবে তা নিয়ে
আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সংবাদকর্মীদের একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে চট্টগ্রাম বন্দর 3 দিন বন্ধ থাকলেও আমদানি রপ্তানি বাণিজ্যে তেমন একটা প্রভাব পড়েনি। এদিকে অর্থ উপদেষ্টা বলেছেন, চলতি অর্থ বছরে নির্বাচনের সম্ভাবনা থাকায় সরকার আগেই নির্বাচনী বাজেট ঠিক করেছে। নির্বাচনী বাজেট বরাদ্দে কার্পণ্য করা হবে না বলেও জানান তিনি। পোর্ট অ্যাকচুয়ালি বন্ধ ছিল না, পোর্টে যে অবস্থা ছিল 3-4 দিন একটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিল, জাহাজীকরণ বাকি ছিল, কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভিতরে যাওয়ার কথা কাস্টম চেকিংয়ের পরে সেগুলোতে এফেক্ট হয়েছে। সিদ্ধান্ত এখন যেটা আছে এটা বন্দর ডিসাইড করে কারা করবে, ডিপিএম 6 মাসের জন্য। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করার জন্য একটা আমাদের বিষয় আছে, সেটা আমরা করছি, কারণ কন্টেইনার হ্যান্ডলিং এর ব্যাপারে একটু ইস্যু হচ্ছে। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনীতে অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করব না। চীনের উহু হুয়াংঝু থেকে নতুন কার্গো সার্ভিস চালু করল সেন্ট্রাল এয়ারলাইন্স কোম্পানি লিমিটেড। মঙ্গলবার উহু থেকে প্রথম ফ্লাইটটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ নিয়ে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। প্রতিষ্ঠানটি জানায়, নতুন কার্গো রুট দুদেশের বাণিজ্যিক সংযোগ আরও গতিশীল করবে। আর বেবিচক চেয়ারম্যান বলেন, এটি বাংলাদেশ ও চীনের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে। দেশের কার্গো সার্ভিস সংকটের মধ্যে নতুন দুয়ার খুলল ঢাকা উহু হুয়াংঝু রুট। মঙ্গলবার দুপুরে চীনের উহু হুয়াংঝু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রফতানিযোগ্য গার্মেন্টস পণ্যের কাঁচামাল নিয়ে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে সেন্ট্রাল এয়ারলাইন্সের কার্গো ফ্লাইটটি। নতুন এই রুটে সপ্তাহে 5টি কার্গো ফ্লাইট পরিচালনা করবে সেন্ট্রাল এয়ারলাইন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি জানায়, উহু থেকে গার্মেন্টস পণ্য নিয়ে আসার পাশাপাশি বাংলাদেশ থেকে মাছ ও তৈরি পোশাক বহন করবে তারা। এর মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ীদের আমদানি রফতানি কার্যক্রম বাড়বে এবং সময় মতো পণ্য পরিবহন নিশ্চিত হবে। বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সেই দ্রব্যাদি আসবে এবং ঢাকা থেকে যখন আমরা এই এয়ারক্রাফটটি ফেরত যাবে তখন বাংলাদেশ থেকে আমাদের যে কাঁকড়া এবং ইলফিশ এগুলো আমরা এক্সপোর্ট করব, যেটা আমাদের দেশের জন্য বৈদেশিক মুদ্রা আহরণ করবে। নতুন কার্গো রুট চালু হওয়ায় দুদেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে মনে করেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এফসেক সদস্যদের ইউনিফর্ম উদ্বোধনকালে তিনি জানান, শিগগিরই সিলেট থেকে সপ্তাহে ছেড়ে যাবে 3টি কার্গো ফ্লাইট। আজকে থেকে চায়নায় আমাদের নতুন একটা এয়ারলাইন্স কার্গো এয়ারলাইন্স তাদের অপারেশন শুরু করেছে। আপনারা জানেন 12টার সময় ল্যান্ড করেছে, সপ্তাহে 5টা করে ফ্লাইট পরিচালনা করবে। সিলেটে যে আমরা কার্গো অপারেশন শুরু করেছিলাম সেই কার্গো অপারেশন ছিল সপ্তাহে 1টা করে অপারেশন, এখন সপ্তাহে 3টা করে ফ্লাইট অপারেশন শুরু করছে। অনুষ্ঠানে বিমানবন্দরে কর্মীদের সেবার মান বাড়ানোয় জোর দেন বেবিচক চেয়ারম্যান। শুধু ড্রেস পরলে বা কাপড় পরিবর্তন করলেই কিন্তু হয় না, সাথে সাথে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে উদযাপন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম প্রতিষ্ঠাবার্ষিকী। র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনভর ছিল নানা অনুষ্ঠান। জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা জানান উপাচার্য। সকাল থেকেই প্রাণ চাঞ্চল্যে মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের 104তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আয়োজন করা হয় নানা কর্মসূচি। সকালে টিএসসি চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা। বর্ণিল সাজ, বাদ্যযন্ত্র ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। র্যালির পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানের মানুষের রক্তের বিনিময় যদি বিবেচনা করেন তাহলে সেই দায়িত্বের বোঝা আরও বেড়েছে। এই দায় এবং দায়িত্ব মোকাবেলা করার উপায় হচ্ছে যার যার পর্যায় থেকে তার দায়িত্বটুকু ঠিকমতো পালন করা। সমাজের প্রতি আমাদের দৃষ্টি থাকবে। আমরা সবাইকে বলবো, আমাদের হাত বাড়ানো আছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, মেহরবানি করে আমার সাথে থাকুন।
শতবর্ষ পেরিয়ে গৌরবময় পথ চলার নতুন এক বছরে পা রাখল ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই শিক্ষা, সংস্কৃতি ও দেশ গঠনে এই প্রতিষ্ঠান যেন আগামীতেও তার আলোকিত অবদান রাখে, এই প্রত্যাশাই করেন আমন্ত্রিতরা। আমাদেরকে সবসময় সমাজকে সাথে নিয়ে চলতে হবে। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। শেষ রক্ষা হলো না থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে ফোন আলাপে সীমান্ত ইস্যুতে সেনা কমান্ডারের সমালোচনা করায় তাকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এই রায় দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। বিরোধীদের অভিযোগ, দেশের স্বার্থের চেয়ে ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন পেতংতান। ফোনে আঙ্কেল বলে সম্বোধন করেছিলেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে, আর সেটি কাল হয়ে দাঁড়ালো থাইল্যান্ডের 38 বছর বয়সী প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার জন্য। ফাঁস হওয়া একটি ফোন আলাপে তাকে সীমান্ত উত্তেজনার বিষয়ে কম্বোডিয়ার নেতার সঙ্গে আলোচনার সময় নিজের দেশের এক শীর্ষ সামরিক কর্মকর্তাকে সমালোচনা করতে শোনা যায়। প্রধানমন্ত্রীর এমন আচরণে থাইল্যান্ডের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। তার পদত্যাগের দাবিতে ব্যাংককের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। 7-2 ভোটে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত তাকে সাময়িক বরখাস্ত করে। তাকে 15 দিনের মধ্যে নিজের পক্ষে যুক্তি উপস্থাপন করতে বলা হয়েছে। এই সিদ্ধান্তের পর তার স্থলে এখন থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী। আদালতের আদেশ মেনে দুঃখ প্রকাশ করেছেন পেতংতান সিনাওয়াত্রা। তবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলেও সংস্কৃতি মন্ত্রী হিসেবে কেবিনেটে থাকছেন তিনি। আমি জানি অনেকেই এতে কষ্ট পেয়েছেন, আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তবে আমি থাই নাগরিক হিসেবে দেশের জন্য কাজ করে যাব। এই বরখাস্ত থাই রাজনীতিতে সিনাওয়াত্রা পরিবারের জন্য নতুন ধাক্কা। পেতংতানের আগে তার চাচি ইংলাক ও বাবা থাকসিনও একইভাবে ক্ষমতা হারান। থাইল্যান্ডের রাজনীতিতে প্রভাবশালী এই পরিবার দীর্ঘদিন ধরে সামরিক বাহিনী ও রক্ষণশীল গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বে রয়েছে। মাত্র 10 মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া পেতংতান ছিলেন দেশের ইতিহাসে কনিষ্ঠতম ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। সম্প্রতি এক জরিপে তার জনপ্রিয়তা নেমে আসে মাত্র 9.2%, যেখানে মার্চ মাসেও তা ছিল 30%-এর উপরে। ক্ষমতাসীন জোট থেকে একটি বড় দল সরে যাওয়ার পর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসেছে। এদিকে প্রধানমন্ত্রী বরখাস্তের একই দিনে আদালতে হাজির হয়েছেন তার বাবা, সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। দক্ষিণ কোরিয়ার এক সংবাদ মাধ্যমে রাজতন্ত্র নিয়ে মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে চলছে আইনি প্রক্রিয়া। দেশে ফেরার পর থেকে তিনি রক্ষণশীলদের সঙ্গে সমঝোতায় থাকলেও পুরানো মামলাগুলো আবার সামনে আসছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের খবর। প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে কাল প্রথম ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। টেস্টে হারলেও পছন্দের ওয়ানডে ফরম্যাটে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা, যদিও ওয়ানডের পরিসংখ্যান বিবেচনায় এগিয়ে লঙ্কানরা। প্রেমাদাসায় সবশেষ ম্যাচেও 91 রানে হেরেছে টাইগাররা, যদিও শেষ দ্বিপাক্ষিক সিরিজে আবার ঘরের মাঠে জিতেছিল বাংলাদেশ। টেস্ট সিরিজ হারের পর অনেকগুলো পরিবর্তন এসেছে টাইগার স্কোয়াডে। এই ম্যাচ দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হবে মেহেদী হাসান মিরাজের। এছাড়া ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে স্কোয়াডে ফিরছেন মুস্তাফিজ তাসকিন। মুশফিক এ ফরম্যাট থেকে অবসর নেওয়ায় ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে ব্যাট করবেন লিটন দাস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান বেগম জিয়ার। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা তারেক রহমানের। দেশ গড়তে জুলাই পদযাত্রা এনসিপির ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সনদ আদায়ের হুঁশিয়ারি। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে অটল থাকার ঘোষণা। এবং রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করাই ছিল গণ অভ্যুত্থানের মূল মন্ত্র। জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। স্বৈরাচার মাথা চাড়া দিলে এই বিনাশের ডাক। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।